বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমাদের আজকের অ্যাকাউন্টিংয়ের ফাউন্ডেশন কোর্সের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতিনিয়ত কমার্স হান্টার স্পেস থেকে আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য বিশেষ করে আমাদের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে লাইভ ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে। আর এই লাইভ ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আপনাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি যেন খুব সুন্দরভাবে আপনারা নিতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই বিষয়টা যাতে আপনাদের কাছে খুব একটা কঠিন বা জটিল মনে না হয়, সেই বিষয়টাতে সহযোগিতা করার জন্যই হচ্ছে মূলত আমাদের এই ক্লাসগুলো নেওয়া। সো যারা যারা আমাদের এই ক্লাসগুলোতে নিয়মিত জয়েন করছেন, আশা করি তাড়াতাড়ি সবাই চলে আসবেন ক্লাসে। আজকের ক্লাসে আমরা হচ্ছে হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে দেখা গেছে যে আমরা হচ্ছে জাস্ট বিগত বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। আর এই প্রশ্নের আলোচনা করতে গিয়ে প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে স্পেসিফিক একটা টপিক সম্পর্কে আসলে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা তৈরি হয় না। এক এক সময় এক এক রকমের প্রশ্ন যখন আসে তা আপনারা কিছুটা কনফিউজড হয়ে যান, আর হচ্ছে ধীরে ধীরে কনফিডেন্স লেভেল আপনাদের কমতে থাকে। মনে রাখবেন, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচাইতে জরুরি বিষয় যেটা, সেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাস বজায় রাখা। যে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত স্টুডেন্টই পরীক্ষা দেখ না কেন, আপনাকে চান্স পাইতে হবে, আপনার একটা সিট দরকার। সো এই আত্মবিশ্বাস যার মনের মধ্যে থাকবে, তার এসএসসি ইন্টারের জিপিএ যাই হোক না কেন, আপনি যদি পরিশ্রম করতে পারেন, আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত যদি লেগে থাকতে পারেন, ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট ইনশাল্লাহ আপনার হতে যাচ্ছে। সো যারা যারা ক্লাসে জয়েন করছেন আমার সাথে, জানাবেন ঠিকমতো আমাকে শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আর আপনার ফ্রেন্ডদেরকে দয়া করে একটু মেনশন করে নেন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, এদিক সেদিক ঘোরাফেরা না করে চলে আসেন ক্লাসে, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন। আজকের ক্লাসে আমরা শিখব আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের সপ্তম অধ্যায়, যেটার নাম হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব, ইংরেজিতে বলা হয় হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। সো এই উৎপাদন ব্যয় হিসাব টপিকটা থেকে বিগত বছরে কি ধরনের প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষাতে আসছে, সেই বিষয়গুলোই আমরা হচ্ছে সবাই মিলে ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। আশা করি ইন্টারমিডিয়েটে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের এই উৎপাদন ব্যয় হিসাব চ্যাপ্টারটা করেন নাই বা বাদ দিছেন এমন স্টুডেন্ট হাতে গোনা অল্প কয়েকজন হওয়ার কথা। আমরা অনেকেই হয়তো বা সেকেন্ড পেপারে অব্যবসায়ী প্রতিষ্ঠান বাদ দিছি, আমরা অনেকে নগদ প্রবাহ বিবরণী হয়তো বা করি নাই, কিন্তু আমরা অবশ্যই উৎপাদন ব্যয় হিসাব ইন্টারমিডিয়েটে আশা করি আপনি করে আসছেন। উৎপাদন ব্যয় হিসাব থেকে বড় বড় সৃজনশীল অঙ্ক আপনি সমাধান করে আসছেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য বা জানানোর জন্য যে উৎপাদন ব্যয় হিসাবের বেসিক বিষয়গুলো কি কি আপনাকে জানতে হবে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন অ্যান্সার করতে চাইলে। সো জয়েন করছেন আমার সাথে মোহাম্মদ আনোয়ার হোসেন, সোহা, নুসরাত জাহান, সুমাইয়া আক্তার, তারপর হচ্ছে মানিক, আরও অনেকে। সবাই যারা যারা সালাম দিছেন সবার সালামের উত্তর একবারে নিয়ে নেই। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। আশা করি আপনারাও সুস্থ আছেন, ভালো আছেন। আর হচ্ছে আমাদের কমার্স হান্টার্স পেজ থেকে যে প্রতিনিয়ত ক্লাসগুলো হচ্ছে, যেমন আপনারা আজকে বিকালবেলায় বাংলা ক্লাস করছেন, সন্ধ্যায় অ্যাকাউন্টিং, আর হচ্ছে রাত 9টার সময় আবার কিন্তু ইংরেজির প্রশ্ন ব্যাংক সমাধান ক্লাস থাকবে। পেইড ব্যাচেও কোনো কোর্সে দেখবেন না যে এতগুলো ক্লাস ফ্রিতে দেয়া হয়। পেইড ব্যাচেও আমরা সাধারণত একটা বা দুইটা করে ক্লাস দিই, বাট আমরা ফ্রিতেই আপনাদেরকে প্রতিদিন 2-3টা করে ক্লাস দিচ্ছি, জাস্ট আপনাদের এনার্জি লেভেলটাকে বুস্ট আপ রাখার জন্য। এবং ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকব, একটা ভালো সার্ভিস দিব। কিভাবে আমরা পড়াই, এই পড়াটুকু আপনারা জাস্ট আমাদের কাছ থেকে দেখবেন। যদি আমাদের টিচারদের পড়া আপনারা বুঝে থাকেন, ভালো লাগে, তাহলে ভর্তি হবেন, নতুবা ভর্তি হওয়ার দরকার নাই। ফ্রিতেই যা শিখার ইনশাল্লাহ শিখে যান আমাদের কাছ থেকে। শুরু করি, আসেন উৎপাদন ব্যয় হিসাব। ওকে, উৎপাদন ব্যয় হিসাব কি জিনিস? সেটা হচ্ছে পণ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য, যে পণ্যগুলো তারা উৎপাদন করতেছে, সেই উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করা। যে পণ্যটা উৎপাদন করতে কত টাকা ব্যয় হচ্ছে বা খরচ হচ্ছে, সে ব্যয় নির্ধারণ করা।
তার পাশাপাশি ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। লাগামহীনভাবে তো ব্যয় করা যাবে না। ব্যয় বা খরচের পরিমাণ যতটা আপনি কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ খরচের পরিমাণ যতটুকু আপনি কমিয়ে নিয়ে আসতে পারবেন, ততই আপনার প্রতিষ্ঠানে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রথম কাজ হচ্ছে ব্যয় নির্ধারণ করা, 2 নাম্বার হচ্ছে সেই ব্যয়গুলোকে নিয়ন্ত্রণ করা, তারপরে 3 নাম্বার হচ্ছে ব্যয়গুলোকে বিশ্লেষণ করা। স্যার, ব্যয় বিশ্লেষণ মানে কি? ব্যয়ের বিভিন্ন রকমের প্রকারভেদ আছে। যেমন কিছু ব্যয় আছে উৎপাদনের সাথে সাথে বৃদ্ধি পায়, আবার কিছু ব্যয় আছে উৎপাদন বাড়ুক অথবা কমুক, এগুলো স্থির থাকে। তো এই ব্যয়গুলোকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। তারপর যেটা করি সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করি, যে কোন পণ্যটা উৎপাদন করাটা আমাদের জন্য লাভজনক হবে, কিভাবে উৎপাদন করলে লাভজনক হবে, এই রকমের পরিকল্পনা প্রণয়ন করা এবং উৎপাদন ব্যয় সংক্রান্ত নানাবিধ প্রতিবেদন প্রণয়ন সহ উৎপাদন ব্যয় সংক্রান্ত যত কাজ আছে এই যাবতীয় কার্যক্রমের ধারাবাহিক প্রক্রিয়াকেই বলে হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। উৎপাদন ব্যয় হিসাব বা কস্ট অ্যাকাউন্টিং, এটা আমাদের হিসাব বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শাখা। উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য এই উৎপাদন ব্যয় হিসাব সংরক্ষণ করাটা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। কেন? কারণ আপনি যদি একটা ভালো পরিকল্পনা নিয়ে আপনি যদি গুণগত মানে ভালো পণ্য উৎপাদন করতে পারেন কম খরচে, তাহলে বিক্রি করে আপনি মুনাফা বেশি করতে পারবেন। আর ব্যবসা করেন কি জন্য? মুনাফা অর্জনের জন্য। তো এই সামগ্রিক কার্যক্রমের সমষ্টিকেই কি বলা হবে? উৎপাদন ব্যয় হিসাব। মনে রাখা লাগবে, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে যে প্রতিবেদনগুলো প্রণয়ন করা হয় বা যে রিপোর্টগুলো তৈরি করা হয়, এই রিপোর্টগুলা বা প্রতিবেদনগুলো ব্যবহার করে হচ্ছে হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা। হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। যাদের অবস্থান প্রতিষ্ঠানের ভিতরে, যেমন বিভিন্ন ধরনের ম্যানেজার বা ব্যবস্থাপক, তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। যাদের অবস্থান প্রতিষ্ঠানের বাইরে, তারা বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারীদের নিকট উৎপাদন ব্যয় হিসাব কোনো প্রতিবেদন তারা প্রকাশ করে না। তারা যে প্রতিবেদনটা প্রস্তুত করে, এইটা কারা ব্যবহার করবে? অভ্যন্তরীণ ব্যবহারকারীগণ এই প্রতিবেদনগুলো ব্যবহার করবে। খেয়াল করেন, এখান থেকে যেটা জানবো আমরা সেইটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। স্যার, এই জায়গা থেকে একটা এমসিকিউ প্রায় বছরই ইউনিভার্সিটির পরীক্ষায় আসতে দেখা যায়। আসেন শুরু করি আমরা দেখার যে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যগুলো কি কি। ওকে, স্যার কি কি টপিক পড়বো ওইটা বুঝতেছি না। ওকে, ধীরে ধীরে সবকিছু বলা হবে। রাইট, এখন পড়ার মতো কোনো টপিক পাচ্ছি না। সুমাইয়া আক্তার, এখন আপাতত পড়ার মতো কোনো টপিক এখনই কেন পড়তে হবে আপনাকে? আপাতত জাস্ট আমরা বিভিন্ন ধরনের টপিক সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। জাস্ট আপাতত চুপচাপ বসেন, দেখেন যে অ্যাডমিশনের টিচাররা কিভাবে পড়ায়, কি কি পড়ায়, জাস্ট শুনেন মনোযোগ দিয়ে। এখনই আপনাকে পড়ালেখায় স্টার্ট করার দরকার নাই। জাস্ট আপাতত আমাদের যে ফাউন্ডেশনের ক্লাসগুলো হচ্ছে, এই ফাউন্ডেশন ক্লাসগুলো করে এক একটা টপিকের ডেপথ আলোচনা কিভাবে করা হয়, কি রকমভাবে টপিকগুলো বিশ্লেষণ করা হয়, সেগুলো জাস্ট বুঝার চেষ্টা করেন। এখনই সব কিছু পড়তে হবে না। আর যদি আপনি খুব বেশি পরিমাণে সিরিয়াস হয়ে যান, তাহলে জাস্ট আপাতত একটা কাজ করতে পারেন, সেইটা হচ্ছে ইংরেজির ভোকাবুলারি পার্ট পড়া শুরু করেন। বিগত বছরের সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলা পারলে পড়েন। অথবা আর যদি মনে হয় যে না ইংরেজি পড়তে একটু কঠিন হয়ে যাবে, তাহলে আপনার বাংলা ফার্স্ট পেপারের গদ্য পদ্যগুলো একটু চোখ বুলাইতে পারেন। আর অ্যাকাউন্টিং তো ভাই বিশাল কঠিন জিনিস। অ্যাকাউন্টিং স্যাররা যা পড়াচ্ছে স্যারদের সাথে সাথে পড়তে থাকেন। খেয়াল করি, উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য। উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ করা। উৎপাদন করতে কি পরিমাণ খরচ হচ্ছে, ব্যয় হচ্ছে, এই ব্যয়টাকে নির্ধারণ করা বা ব্যয় নির্ণয় করা, এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের প্রধান বা মূল উদ্দেশ্য। প্রধান উদ্দেশ্যের পরে গিয়ে অন্যান্য উদ্দেশ্যগুলো দেখব আমরা। ব্যয় নির্ধারণের পরে হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণে সহায়তা করা। প্রথমে আপনি খরচ খুঁজে বের করবেন, তারপরে হচ্ছে যে পণ্যটার বিক্রয় মূল্য কত হবে এইটা নির্ধারণ করব,
3 নাম্বার উদ্দেশ্য হচ্ছে এই ব্যয়ের উপর কি করা, নিয়ন্ত্রণ রাখা, ব্যয়গুলোকে কিভাবে কমিয়ে আনা যায় সেই চেষ্টাটা করা। তার পাশাপাশি খেয়াল করেন লাভ ক্ষতির হিসাব নিকাশ করা, ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণ করা, বাজেট ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে সহায়তা, এই সবগুলাই উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য। তবে 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 পরীক্ষাতে যেটা আসে সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের প্রধান বা মূল উদ্দেশ্য। প্রধান বা মূল উদ্দেশ্য অ্যান্সার করার জন্য অবশ্যই খেয়াল করবেন অপশনে ব্যয় নির্ধারণ দেওয়া আছে কিনা। ব্যয় নির্ধারণ থাকলে এটা উত্তর। যদি ব্যয় নির্ধারণ না দেওয়া থাকে আপনার উত্তরের সেকেন্ড চয়েস হবে বিক্রয় মূল্য নির্ধারণ। যদি বিক্রয় মূল্য নির্ধারণও না দেওয়া থাকে 3 নাম্বার শেষ চয়েস হচ্ছে ব্যয়ের নিয়ন্ত্রণ। এই 3টা জিনিস মনে রাখেন। তাহলে আমরা শিখলাম উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য কি, ব্যয় নির্ধারণ করা, ব্যয় নির্ণয় করা, পণ্য উৎপাদনে খরচ কত হচ্ছে, বিক্রয় মূল্য নির্ধারণ করা, ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখা। এই 3টা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য, যা আমাদের পরীক্ষাতে আসবে। এটাই আমাদেরকে মনে রাখা লাগবে। আসেন পরবর্তী টপিকে দেখার চেষ্টা করব উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য। এইচএসসি 27 ব্যাচ করতে থাকেন ক্লাস। স্যার ক্লাসের শেষে পিডিএফ, অবশ্যই পিডিএফ দেওয়া হবে। আমাদের যে ফাউন্ডেশনের ক্লাসগুলো হচ্ছে সবগুলোর পিডিএফ আপনারা পাবেন। ওকে, খেয়াল করি উৎপাদন ব্যয় হিসাবের আমরা উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ দেখতে চাই। এগুলো ইন্টারমিডিয়েট আপনারা হয়তোবা পড়ে আসছেন। উৎপাদন ব্যয় হিসাবকে আমরা উপাদান ভিত্তিক 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কাঁচামাল, তারপরে শ্রম বা মজুরি, আর হচ্ছে অন্যান্য ব্যয়। কাঁচামালকে আবার 2 ভাগে ভাগ করি, প্রত্যক্ষ কাঁচামাল, পরোক্ষ কাঁচামাল। আপনার পণ্যে যেটা সরাসরি দৃষ্টিগোচর হয়, যেমন সে ফর এক্সাম্পল আমরা কাঠ দিয়ে একটা চেয়ার তৈরি করলাম, তাহলে চেয়ারের দিকে যদি আপনি তাকান আপনি অবশ্যই কাঠ দেখতে পাবেন। তাইলে উৎপাদনের যে উপাদানটা সরাসরি দৃষ্টিগোচর হয় সেটাকে বলা হয় হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। আর উৎপাদনের যে উপাদানটা সরাসরি দৃষ্টিগোচর হবে না, যেমন চেয়ার বানাইতে গেলে আপনার তার কাটা লাগছে, হাতুড়ি দিয়ে পিটায় পিটায় লাগাইছেন, তারপর হচ্ছে আইকা বা আঠা বা ঘাম লাগছে জোড়া দেওয়ার জন্য, স্যার তার কাটা তো দেখা যায় না, আইকা বা ঘাম তো দেখা যায় না। যেই উপাদানটা খালি চোখে দৃষ্টিগোচর হবে না সেটাকে বলা হবে হচ্ছে পরোক্ষ কাঁচামাল। তাহলে উৎপাদনের যে উপকরণ খালি চোখে দেখা যায় তার নাম প্রত্যক্ষ কাঁচামাল, যা দেখা যাবে না তা হচ্ছে পরোক্ষ কাঁচামাল। একই রকম ভাবে আমরা শ্রম বা মজুরিকেও 2 ভাগে ভাগ করব, প্রত্যক্ষ পরোক্ষ। আমরা অন্যান্য ব্যয়কেও 2 ভাগে ভাগ করব, প্রত্যক্ষ আর হচ্ছে পরোক্ষ। তাহলে উপাদান ভিত্তিক শ্রেণীবিভাগ পেলাম আমরা 3 প্রকার, কাঁচামাল, শ্রম বা মজুরি, অন্যান্য ব্যয়। এটা তো স্যার ইন্টারমিডিয়েটেই শিখে আসছি, তাহলে নতুন কি শিখবো আপনার কাছ থেকে? নতুন শিখবেন এইটা, খেয়াল করেন উৎপাদনের সাথে জড়িত যে প্রত্যক্ষ উপাদানগুলো আছে, অর্থাৎ প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি আর প্রত্যক্ষ অন্যান্য ব্যয়। এই যে 3টা প্রত্যক্ষ ব্যয়, এই 3টা প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে বলা হবে হচ্ছে মুখ্য ব্যয়। এই 3টা উপাদানের সমষ্টিকে কি বলবে? মুখ্য ব্যয়। স্যার এটাও তো ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, তাহলে নতুন কি শিখবো? আসেন নতুন একটা বিষয় শেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এই যে পরোক্ষ উপাদান যেগুলো আছে, পরোক্ষ কাঁচামাল, তারপর হচ্ছে পরোক্ষ মজুরি আর হচ্ছে পরোক্ষ অন্যান্য ব্যয়। পরোক্ষ যে উপাদান 3টা, এই পরোক্ষ 3টা উপাদানের সমষ্টিকে বা যোগফলকে বলা হবে কারখানা বা উৎপাদন উপরিব্যয়। কারখানা বা উৎপাদন উপরিব্যয়। কারখানা বা উৎপাদন উপরিব্যয় কোন 3টা উপাদানকে যোগ করলে পাবো আমরা? পরোক্ষ 3টা উপাদানকে যোগ করলে পাবো। তাহলে এখান থেকে দেখেন আমরা কিন্তু অলরেডি সূত্র বের করে ফেলতেছি। টপিক শিখবেন, টপিকের সাথে সাথে সূত্র শিখে ফেলবেন, তাহলে অঙ্ক মেলাইতে সুবিধা হবে। তাহলে উৎপাদনের সাথে জড়িত সকল প্রত্যক্ষ খরচের সমষ্টি, সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে কি বলা হবে? মুখ্য ব্যয়। প্রত্যক্ষ খরচের সমষ্টিকে বলবে মুখ্য ব্যয়। আর সকল পরোক্ষ খরচের সমষ্টিকে কি বলা হবে? পরোক্ষ খরচের সমষ্টিকে বলা হবে কারখানা উপরিব্যয় অথবা উৎপাদন উপরিব্যয়। কারা যেন পড়ার মতো টপিক খুঁজে পাচ্ছিলেন না, এই দেখেন পড়ার মতো টপিক দিয়ে দিলাম আপনাদেরকে। দেখেন বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার কিনা সবার কাছে? সম্ভব হলে খাতার মধ্যে একটু লিখে ফেলবেন। তবে খাতায় লেখার মতো সময় তো আপনারা পাবেন না, কারণ হচ্ছে খাতা কলম কই রাখছেন খুঁজেই তো পাচ্ছেন না। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ, খাতা আর কলম তো ফেলেই দিয়েছেন বলা যায়।
একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে মুখ্য ব্যয় বলে, সকল পরোক্ষ খরচের সমষ্টিকে কারখানা বা উৎপাদন উপরিব্যয় বলা হয়। ক্লিয়ার সবার কাছে? ওকে। পিডিএফ কোথায় দেয়া হয়? স্যার পিডিএফ আমাদের ফাউন্ডেশন কোর্সের পিডিএফ এমনিতেই আপনি পাবেন, জাস্ট পেজে মেসেজ করবেন, কমার্স হান্টার্স পেজে মেসেজ করবেন, ফাউন্ডেশন কোর্সের সকল পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। কমার্স হান্টার্স পেজে মেসেজ দিলেই আপনি পেয়ে যাবেন। তারপর এবার আসেন, আরও একটা শ্রেণী বিভাগ হচ্ছে কার্যভিত্তিক শ্রেণী বিভাগ। কার্যভিত্তিক, কাজের উপর নির্ভর করে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে উৎপাদন ব্যয়, উৎপাদনের সাথে যে খরচগুলো জড়িত। উৎপাদন কোথায় হয়? উৎপাদন করি কোথায়? অফিসে না, উৎপাদন করি কোথায়? কারখানাতে। তাহলে উৎপাদনের কেন্দ্র বা কারখানায় যে কার্যক্রমগুলো হয় সেগুলোর সমষ্টিকে বলা হবে হচ্ছে উৎপাদন ব্যয়। কারখানা সম্পর্কিত সকল ব্যয়কে বলা হবে উৎপাদন ব্যয়। আরেকটা হচ্ছে বাণিজ্যিক ব্যয়। বাণিজ্যিক ব্যয় হচ্ছে পণ্য উৎপাদন করবেন কারখানায়, উৎপাদন করে কি শুধু গুদামের মধ্যে রেখে দিলে হবে? পণ্যগুলোকে বিক্রি করা লাগবে, আর বিক্রি করার জন্য আপনি করবেন বাণিজ্যিক ব্যয়। আর এই বাণিজ্যিক ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুন্দর একটা অফিস লাগবে আমাদের, অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। অফিসের যে ম্যানেজার থাকবে তাকে বেতন দেওয়া লাগবে, অফিসের ভাড়া দেওয়া লাগবে, এগুলো অফিস ও প্রশাসনিক উপরিব্যয়। আরেকটা হচ্ছে আপনার পণ্যটা বিক্রয়ের জন্য, খুবই গুরুত্বপূর্ণ কাজ, বিক্রয় বন্টন বা বাজারজাতকরণ উপরিব্যয়। অর্থাৎ পণ্য বিক্রয়ের জন্য টেলিভিশনে বিজ্ঞাপন দিলেন, বিক্রয় কর্মীকে কমিশন দিলেন, তারপর হচ্ছে পণ্য বাসায় পৌঁছায় দিলেন, ডেলিভারি খরচ, এগুলো হচ্ছে বিক্রয় বন্টন ও বাজারজাতকরণ উপরিব্যয়। তাহলে অফিসের খরচ আর হচ্ছে বাজারজাতকরণ বা বিক্রয় খরচ, এই দুইটার সমষ্টিকেই কি বলা হবে? বাণিজ্যিক ব্যয়। তাহলে আমরা শিখলাম কারখানাতে যেই খরচগুলো হয় সেগুলোকে বলা হবে উৎপাদন ব্যয়, আর পণ্য বিক্রয়ের জন্য আমরা করব যে ব্যয় তার নাম বাণিজ্যিক ব্যয়। দুই রকমের হবে, অফিসের খরচ একটা, আর বিক্রয় বন্টন বা বাজারজাত খরচ হচ্ছে অন্য আরেকটা। আশা করি ক্লিয়ার সবার কাছে, আশা করি ক্লিয়ার সবার কাছে। খেয়াল করেন, এই যে উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়টাকে আমরা হচ্ছে পণ্য ব্যয় বা প্রোডাক্ট কস্ট নামে অভিহিত করি। পণ্য ব্যয় বা প্রোডাক্ট কস্ট। আরেকটা হচ্ছে এই যে বাণিজ্যিক ব্যয়, এই বাণিজ্যিক ব্যয়টাকে বলা হয় হচ্ছে কালীন ব্যয়। বাণিজ্যিক ব্যয়টাকে বলা হবে হচ্ছে কালীন ব্যয়, যার ইংরেজি নাম হচ্ছে পিরিয়ড কস্ট। স্যার এই যে কালীন ব্যয়, তারপরে হচ্ছে পণ্য ব্যয়, এই রকমের বিষয়গুলো কি ইন্টারমিডিয়েটে আপনাদের ছিল? পড়ছেন কি আপনারা? কেউ কি বলতে পারবেন পণ্য ব্যয়, কালীন ব্যয় এটা কোন চ্যাপ্টারে ছিল? এটা ছিল আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের 9 নাম্বার অধ্যায়, ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ। ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ টপিকে এই পণ্য ব্যয়, কালীন ব্যয়, এরকমের বিভিন্ন ব্যয় সম্পর্কে আলোচনা দেওয়া আছে। যদিও থিওরিটিক্যাল বিষয় অনেকে আমরা হয়তোবা পড়ি নাই, আমরা ইনশাল্লাহ অ্যাডমিশনের ক্লাসে এগুলো সুন্দর মতো শিখে ফেলবো। তাহলে পণ্য উৎপাদনের সাথে জড়িত ব্যয়গুলোকে পণ্য ব্যয় বা উৎপাদন ব্যয় বলা হবে। আর পণ্য বিক্রয়ের জন্য যে খরচগুলো হয়, অফিসের খরচ আর বিক্রয় ও বন্টন খরচকে বলা হবে হচ্ছে কালীন ব্যয়। আশা করি ক্লিয়ার সবার কাছে, আশা করি ক্লিয়ার সবার কাছে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে স্যার প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন মিস হবে না, আসবেই, খেয়াল করেন মনোযোগ দিয়ে। প্রকৃতি ভিত্তিক শ্রেণী বিভাগ। প্রকৃতি ভিত্তিক 3 ভাগে ভাগ করা হবে। 1 নাম্বার পরিবর্তনশীল ব্যয়, 2 নাম্বার স্থির বা স্থায়ী ব্যয়, 3 নাম্বার আধা পরিবর্তনশীল ব্যয় বা আধা স্থায়ী ব্যয়। পরীক্ষার প্রশ্ন হতে পারে নিচের কোনটা পরিবর্তনশীল ব্যয়, নিচের কোনটা স্থায়ী ব্যয়, আধা পরিবর্তনশীল ব্যয় কোনটা। এগুলো আসেন আমরা একটু মনোযোগ দিয়ে শিখবো। তবে এইটা শেখার আগে দয়া করে প্রত্যেকে ক্লাসটা শেয়ার করছেন কিনা আমাকে জাস্ট এটা মেক শিওর করেন। যারা যারা ক্লাস করতেছেন প্রত্যেকে যার যার প্রোফাইলে দয়া করে ক্লাসটা শেয়ার করে রাখেন। প্রত্যেকে ক্লাসটা শেয়ার করে রাখেন যাতে পরবর্তীতে ক্লাসটা আপনি দেখতে পারেন, এবং আপনার থ্রুতে যাতে আপনার বন্ধু বান্ধবরাও যেন দেখতে পারে, তারা যাতে একটা সঠিক গাইডলাইন যেন পেতে পারে। সবাই একটু মেক শিওর করেন সবাই এই ক্লাসটা শেয়ার করছি। আর প্রত্যেকে একটু কষ্ট করে একটা করে রিয়্যাক্ট দিয়ে দেন, হয় না হয় আপনার রাগের একটা রিয়্যাক্ট দেন, অথবা একটা লাইক রিয়্যাক্ট দেন। এটা হচ্ছে হাজিরা, ক্লাসে যে আপনি আসছেন তার একটা হাজিরা দেওয়ার চেষ্টা করেন সবাই।
ওকে, খেয়াল করি পরিবর্তনশীল ব্যয়। স্যার 1 নাম্বার কমন পাবেন, নিশ্চিত থাকেন। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এমন ব্যয় যে ব্যয়টা উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে, উৎপাদনের পরিমাণ যদি আমরা বাড়াই তাহলে এইটা একক প্রতি পরিবর্তন হয় না, অর্থাৎ পার ইউনিট যে কস্ট এর কোনো পরিবর্তন হয় না, কিন্তু মোট ব্যয়ের পরিমাণ পরিবর্তন হয়। কিসের পরিমাণ বাড়বে? মোট ব্যয়ের পরিমাণ বাড়বে। এটাকে পরিবর্তনশীল ব্যয় বা অন্য নাম বলা হয় হচ্ছে চলন ব্যয়, ইংরেজিতে বলে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। স্যার একাধিক বাংলা নাম থাকলে একাধিকটা শিখবেন, পাশাপাশি ইংরেজি টার্মটাও ধীরে ধীরে শিখে রাখার চেষ্টা করবেন, কারণ আপনি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিবিএ পড়বেন, সমস্ত লেখাপড়া হয়ে যাবে হচ্ছে ইংরেজিতে। এখন থেকে ইংরেজি টার্মগুলো আস্তে আস্তে শিখি। খেয়াল করেন, আমরা একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। সে ফর এক্সাম্পল, আমরা একটা আলমারি তৈরি করতে চাই। একটা আলমারি তৈরি করতে 100 কেজি কাঠ লাগে। একটা আলমারি তৈরি করতে কাঠ লাগবে কয়টা? 100 কেজি। এখন যদি আমি একটা বানাবো না, 10টা বানাবো, 10টা আলমারি বানাইতে কাঠ লাগবে কত? একটা বানাইতে লাগে হচ্ছে 100 কেজি, 10টা তৈরি করতে 100 আর 10 গুণ দিলে লাগবে কত? 1000 কেজি আমার কাঠ লাগবে। অর্থাৎ যখন আমি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলাম, আমার কাঁচামালের পরিমাণটাও কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যদি আমি উৎপাদনের পরিমাণ কমায় দেই, আমি 10টা না, আমি যদি এখন 5টা আলমারি তৈরি করি, 5টা তৈরি করলে প্রত্যেকটার জন্য 100 কেজি করে যদি লাগে, তাহলে এখন কাঠ লাগবে কত কেজি? 500 কেজি। খেয়াল করেন, একটা বানাইতে লাগে কত? 100 কেজি। 10টা বানাইতে 1000, 5টা বানাইতে 500। স্যার একটা বানাইতে কত? 100। 100 কেজির 1 কেজি কম দিলেও কিন্তু আলমারি হবে না। তাহলে একক প্রতি ব্যয় যেটা, এই একক প্রতি ব্যয়ের কোনো পরিবর্তন হচ্ছে না। একক প্রতি ব্যয়টা হচ্ছে স্থির। একক প্রতি ব্যয়ের পরিমাণটা কি থাকতেছে? স্থির থাকতেছে। আর হচ্ছে মোট ব্যয়ের পরিমাণ কি হবে? মোট ব্যয়ের পরিমাণটা পরিবর্তন হবে মানে হচ্ছে হয় এটা বৃদ্ধি পাবে অথবা এটার পরিমাণ হ্রাস পাবে। এই দুইটা কথা স্যার ভালো মতো মনে রাখেন, যা আপনার পরীক্ষাতে আসবে। তাহলে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে এমন ব্যয় যে সকল ব্যয় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করলে আনুপাতিক হারে বৃদ্ধি পায়, উৎপাদনের পরিমাণ হ্রাস করলে আনুপাতিক হারে হ্রাস পায়, কিন্তু একক প্রতি কি থাকে? একক প্রতি থাকে এটা স্থির। একক প্রতি কোনো পরিবর্তন হয় না, এমন ব্যয়কে বলে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। উদাহরণ কি কি? উদাহরণ হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, বিক্রয়ের কমিশন, তারপরে প্রত্যক্ষ শ্রম বা মজুরি। এই নামগুলো মনে রাখেন। ব্যবহৃত কাঁচামাল, বিক্রয়ের কমিশন, প্রত্যক্ষ মজুরি বা শ্রম, এই সমস্ত ব্যয়গুলোকে বলে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় উৎপাদন বাড়ালে বাড়বে, উৎপাদন কমালে কমবে, কিন্তু একক প্রতি কি থাকবে? একক প্রতি থাকবে হচ্ছে স্থির। তারপরেরটাতে আসি যাই। তারপরে দেখি স্থির বা স্থায়ী ব্যয়, ফিক্সড কস্ট। এটা মোট পরিমাণ যেটা থাকবে, এই যে মোট ব্যয়ের পরিমাণ, এটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু একক প্রতি এইটা হবে হচ্ছে পরিবর্তনশীল। উদাহরণ দেখি। উদাহরণ দেখলে আমরা ভালো মতো বুঝবো। এই যে কারখানা বা অফিসের ভাড়া, আপনার কারখানার প্রত্যেক মাসে আপনি ভাড়া দেন ধরেন 20,000 টাকা। এখন আপনি উৎপাদন করেন আর না করেন, মাস শেষে আপনার বাড়িওয়ালাকে ভাড়া 20,000 দিতেই হবে। উৎপাদন করি অথবা না করি, এই পরিমাণটা স্থির থাকবে। তাহলে এইটার যেটা মোট পরিমাণ বা মোট ব্যয়ের পরিমাণ কি থাকবে? স্থির থাকবে, কিন্তু একক প্রতি এটা কি হবে? পরিবর্তনশীল হবে। অর্থাৎ এইটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের ঠিক উল্টাটা। এখান থেকে উদাহরণগুলো ভালো মতো পড়ে রাখবেন। অফিসের ভাড়া, ব্যবস্থাপকের বেতন, যন্ত্রপাতির অবচয়, বীমা ব্যয়, এই প্রত্যেকটা ব্যয় হচ্ছে ফিক্সড, এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মোট ব্যয়ের পরিমাণ স্থির থাকে, একক প্রতি কি হয়? পরিবর্তনশীল হয়। এবার সর্বশেষ যেটা খুবই গুরুত্বপূর্ণ, আধা পরিবর্তনশীল ব্যয়, আধা স্থায়ী ব্যয়, যার অন্য নাম হচ্ছে মিশ্র ব্যয়। অর্থাৎ এই ব্যয়ের একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত শুরুতে এটা থাকে হচ্ছে স্থির,
তারপরে একক অনুপাতে এটা পরিবর্তিত হয়। অর্থাৎ যে ব্যয়ের একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত স্থির থাকে, তারপর আনুপাতিক হারে বৃদ্ধি অথবা হ্রাস পায়, তাকে মিশ্র ব্যয় বলা হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে টেলিফোন বিল, ইন্টারনেটের বিল, তারপর হচ্ছে বৈদ্যুতিক বিল। এই বিষয়গুলোকে আমরা বলবো হচ্ছে মিশ্র ব্যয়। মিশ্র ব্যয় যার মধ্যে পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় উভয়ের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। এই নামগুলো ভালো মতো পড়ে নিয়েন, এগুলো প্রায়ই পরীক্ষাতে আসে। বিদ্যুতের বিল, ইন্টারনেটের বিল, টেলিফোনের বিল, এগুলোর বৈশিষ্ট্য একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত এরা স্থির, তারপরে গিয়ে তারা পরিবর্তন হতে থাকে। এগুলোকে মিশ্র ব্যয় বলা হয়ে থাকে। তাহলে আমরা 3 রকমের ব্যয় শিখলাম। পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি স্থির কিন্তু মোট পরিমাণ পরিবর্তন হয়। তারপর 2 নাম্বার স্থির ব্যয়, মোট ব্যয়ের পরিমাণটা স্থির, একক প্রতি পরিবর্তন হয়। আর মিশ্র ব্যয়ের ক্ষেত্রে শুরুতে স্থির, তারপরে গিয়ে পরিবর্তন হয়। জাস্ট এখান থেকে 3টার উদাহরণ একটু ভালো মতো পড়বো আমরা। জাস্ট আগের দেখে আসি, রিভিউ করি একবার। পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ কি কি? কাঁচামাল বিক্রয়ের কমিশন, মজুরি। তারপরে স্থির ব্যয়ের উদাহরণ অফিসের ভাড়া, ব্যবস্থাপকের বেতন, অবচয়, বীমা খরচ। সর্বশেষ মিশ্র ব্যয়ের উদাহরণ টেলিফোন বিল, ইন্টারনেট বিল, বৈদ্যুতিক বিল। আশা করি মোটামুটি বুঝতে পারছেন। এবার দেখবেন পরীক্ষার প্রশ্নের উত্তর আমরা কিভাবে খুব সহজেই বের করে ফেলতে পারি। আমরা পরীক্ষার কোশ্চেনে যাওয়ার আগে একটু উৎপাদন ব্যয় বিবরণীটা কিভাবে করতে হয়, কোনটার সাথে কোনটার যোগ বিয়োগ, এই ছকটা একবার একটু দেখতে চাই। ইন্টারমিডিয়েটে এটা খুব সুন্দর মতো আপনারা পড়ে আসছেন। আমিও যে উৎপাদন ব্যয় বিবরণী পারি, জাস্ট আপনাদেরকে একটু পড়ে দেখাই। উৎপাদন ব্যয় বিবরণীতে শুরুতে কাঁচামালের প্রারম্ভিক মজুদের সাথে কাঁচামাল ক্রয়, আন্তঃপরিবহন শুল্ক, অন্যান্য এগুলো হবে যোগ, আর সমাপনীটা বাদ দিয়ে আসবে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল অথবা প্রশ্নে যদি প্রত্যক্ষ কাঁচামাল দেওয়া থাকে সেইটা, তাহলে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ শ্রম বা মজুরি, অন্যান্য প্রত্যক্ষ ব্যয়, সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে বলবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানার বা উৎপাদনের উপরি ব্যয়কে যোগ করি, তাহলে আসবে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়ের সাথে এই প্রারম্ভিক চলতি কার্য, সমাপনী চলতি কার্য খুব বেশি প্রশ্নে দেওয়া থাকে না। যদি থাকে চলতি কার্য, প্রারম্ভিকটা যোগ, সমাপনীটা বিয়োগ, আসবে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়। তারপরে এবার সমাপ্ত পণ্য যদি থাকে প্রশ্নে, প্রারম্ভিকটা যোগ, সমাপনীটা বিয়োগ, যোগ বিয়োগ করলে আপনি পাবেন বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে ওই যে পরিচালনার যে খরচ ছিল, অফিসের খরচ আর বিক্রয়ের খরচ, সব যোগ করলে আমরা পাবো মোট ব্যয়, টোটাল কস্ট। মোট ব্যয়ের সাথে লাভের পরিমাণ বা মুনাফার পরিমাণ যোগ করলেই আমরা হচ্ছে বিক্রয় মূল্যের পরিমাণ পেয়ে যাব। যদি প্রশ্নে বিক্রয়ের একক দেওয়া থাকে, বিক্রয় মূল্যকে একক দ্বারা ভাগ করলে একক প্রতি বিক্রয় মূল্য হয়তোবা পাওয়া যেতে পারে। সো এই সিস্টেমে আমরা যোগ বিয়োগ করে উৎপাদন ব্যয় বিবরণী ইন্টারমিডিয়েটে করা শিখে আসছি। এবার আসেন দেখার চেষ্টা করি যে আমাদের অ্যাডমিশন টেস্টে কি ধরনের প্রশ্ন আসে। এখানে কিছু সূত্র লিখে দেওয়া আছে। স্যার সূত্র পড়ে সময় নষ্ট করার দরকার নাই, আসেন সরাসরি আমরা প্রশ্ন সমাধান করি। এই যে দেখেন শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আপনার সামনে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা আবার গুচ্ছের পরীক্ষাতে হুবহু রিপিট হয়েছে। অ্যাকাউন্টিং এমন একটা সাবজেক্ট যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন গুচ্ছতে আসে, ঢাকার প্রশ্ন রাজশাহীতে চলে আসে, ঢাকার প্রশ্ন জগন্নাথে চলে আসে, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন জাহাঙ্গীরনগরে আপনি কমন পাবেন। আসেন দেখি এই প্রশ্নগুলো আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করি। মোটামুটি যতটুকু বেসিক দরকার আপাতত সেটা আমরা আলোচনা করে ফেলছি। আমরা এবার চেষ্টা করব ডিরেক্ট প্রশ্ন সমাধান করতে, যা আমরা ইন্টারমিডিয়েটে শিখে আসছি আর যা এতক্ষণ ধরে আপনারা শুনছেন। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে তো বের করে দিয়েছেন। এবার আসেন প্রশ্ন সমাধান করার চেষ্টা করি। যারা যারা ক্লাস করতেছি প্রত্যেকেই আমাকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আসেন শুরু করি প্রথম প্রশ্ন, উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য। স্যার আমরা পড়ছিলাম মুখ্য উদ্দেশ্য, মনে আছে? উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য কোনটা হবে সঠিক উত্তর? সবাই একটু কমেন্টে উত্তর লিখবো, সবাই কমেন্টে উত্তর লিখবো। উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য কি?
মুখ্য উদ্দেশ্য কোনটা? ব্যয় নির্ধারণ করা। কোথায় দেওয়া আছে? অপশন নাম্বার বি। এটা হচ্ছে সঠিক উত্তর। উৎপাদন ব্যয় হিসাবের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ বা ব্যয় নির্ণয়। সবাই ক্লিয়ার পারছেন? একটু কমেন্টে উত্তর লিখে রাখেন। তারপরে আসেন পরবর্তী প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 2। এটাও ঢাকা ইউনিভার্সিটির একটা প্রশ্ন। দেখেন প্যাচ কিভাবে লাগে। উৎপাদন নিচের কোনটি উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য? তা আমরা শিখে আসছি উৎপাদন ব্যয় হিসাবের প্রধান বা মুখ্য উদ্দেশ্য কি? উৎপাদন ব্যয় হিসাবের প্রধান বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে ব্যয় নির্ধারণ। এইটা হচ্ছে আমাদের উত্তর হওয়ার কথা। সমস্যা হচ্ছে এখানে কোথাও স্যার ব্যয় নির্ধারণ দেওয়া নাই। এবার আপনি পরীক্ষার হলে তো প্যাচে পড়ে যাবেন। ব্যয় নির্ধারণ না দেওয়া থাকলে তখন কি হবে? মনে রাখেন ব্যয় নির্ধারণটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য। বাট এই প্রশ্নে কিন্তু আপনাকে মুখ্য বা প্রধান উদ্দেশ্য বের করতে বলে নাই। তার মানে উদ্দেশ্যটা খুঁজে বের করা লাগবে, মুখ্য উদ্দেশ্য না। ব্যয় নির্ধারণ যদি অপশনে না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনার সেকেন্ড চয়েস হওয়া উচিত উত্তরে যেইটা, সেটা হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ। বিক্রয় মূল্য নির্ধারণ। দ্বিতীয় উত্তর হবে হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ। দেখেন এই বিক্রয় মূল্য নির্ধারণ এইটাও অপশনে কোথাও দেওয়া নাই। তাইলে 3 নাম্বার উত্তরের চয়েস ছিল কোনটা? এই যে ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ হচ্ছে উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য। তাহলে স্যার একটু সিরিয়ালি আমার সাথে সাথে একবার পড়ে রাখেন। উৎপাদন ব্যয় হিসাবের প্রধান উদ্দেশ্য বললে অ্যান্সার কি হবে? ব্যয় নির্ধারণ। ব্যয় নির্ধারণ না দেওয়া থাকলে সেকেন্ড চয়েস কোনটা উত্তর? সেকেন্ড চয়েস হচ্ছে বিক্রয় মূল্য নির্ধারণ। বিক্রয় মূল্য নির্ধারণও না দেওয়া থাকলে 3 নাম্বার চয়েস হবে কোনটা? ব্যয় নিয়ন্ত্রণ। স্যার এবার যদি ব্যয় নিয়ন্ত্রণ না দেওয়া থাকে, ভাই মাপ চাই। একে একে 3 লাইন পর্যন্ত চলে আসলাম, এর বাইরে প্রশ্ন হতেই পারে না। এই 3টার মধ্যে যে কোনো একটা ডেফিনেটলি পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে। সো এই সিকোয়েন্স অনুযায়ী উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্যগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এখান থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। আশা করি 2টা ক্লিয়ার সবার কাছে, বুঝছে কিনা? আসেন এবার একটা অঙ্ক করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আসছে। দেখেন প্রশ্নের মধ্যে বের করতে বলা আছে নিম্নের তথ্যের ভিত্তিতে মুখ্য ব্যয় টাকায় নির্ণয় করো। বেশ সহজ অঙ্ক, সবাই আশা করি করতে পারবো। আসেন সবাই মিলে একসাথে সমাধান করার চেষ্টা করি। মুখ্য ব্যয় বের করতে বলছে। মুখ্য ব্যয় মানে কি? সকল প্রত্যক্ষ খরচের সমষ্টি। অর্থাৎ আমাদের এখানে কাঁচামাল ক্রয় 66,000 টাকা, এইটা লাগবে। তারপর হচ্ছে প্রত্যক্ষ মজুরি 52,500, এইটা আসবে। অন্যান্য প্রত্যক্ষ ব্যয় 3,000 টাকা, এইটা আসবে। দেওয়া আছে বহি পরিবহন। আন্তঃপরিবহন থাকলে আমরা হচ্ছে কাঁচামালের সাথে যোগ করতাম, কিন্তু বহি পরিবহন এইটা অঙ্কে আসবে না। বহি পরিবহন এইটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত উপরিব্যয়। বহি পরিবহন এইটা হচ্ছে বিক্রয় উপরিব্যয়। আন্তঃপরিবহন কাঁচামালের সাথে যোগ হয়, বহি পরিবহন আসবে না। সুপারভাইজারের বেতন। সুপারভাইজারের বেতন এইটা কি? সুপারভাইজারের বেতন এইটা হচ্ছে আপনার উৎপাদন উপরিব্যয় বা কারখানা উপরিব্যয়। কারণ সুপারভাইজার থাকে কোথায়? সুপারভাইজার থাকে হচ্ছে কারখানায়। তাহলে এটা কারখানা বা উৎপাদনের উপরিব্যয়। এইটাও আমাদের অঙ্কে বিবেচনাতে আসবে না। যেহেতু মুখ্য ব্যয় বের করতে বলছে, তাহলে 3টা বিষয়কে যোগ করা লাগবে। কি কি যোগ হবে? 66,000 টাকা যোগ হচ্ছে 52,500, আর যোগ হবে কত? 3,000 টাকা। সমস্যা হচ্ছে এই 3টা আমরা ক্যালকুলেটর ছাড়া যোগ কিভাবে করব? এইভাবে নিচে নিচে লিখবেন, তারপরে যোগ করবেন। ছোটবেলায় আপনি যেভাবে যোগ করা শিখছিলেন সেই নিয়মটাই অ্যাপ্লাই করবেন। এই সবগুলা শূন্য শূন্য, সব শূন্য শূন্য, তারপরে নামবে এখানে কত? এখানে হচ্ছে 5, তারপরে 3 আর 2 এ 5, 5 আর 6 কত? 5 আর 6 হচ্ছে 11, 11 হইল 1, হাতে রইল কত? 1, 1, 5 আর 1 6, 6 আর 6 কত হইল? 12। তাহলে 1,21,500। সঠিক উত্তর 1,21,500। আছে? আছে ভাই, আছে আছে আছে। বি নাম্বার অপশনে আছে 1,21,500। স্যার এখানে সূত্র আপনি পারেন, সমস্যা হচ্ছে এই ক্যালকুলেটর ছাড়া যোগ বিয়োগে আপনি অভ্যস্ত না। সো আপনাকে যেটা করতে হবে, প্লিজ খাতার মধ্যে এইভাবে লিখে
লিখে যোগ বিয়োগ করাটা শিখবেন, আপনি পারেন। বাট যদি আপনি প্র্যাকটিস না করেন, এমন কোনো তাবিজ কবজ কারো কাছে নাই যে আপনাকে সেই পানি পড়া খাওয়াই দিলেই আপনি খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। ক্যালকুলেশন দ্রুত করার জন্য আপনাকে খাতায় লিখে যোগ বিয়োগ করতে হবে। আশা করি ক্লিয়ার সবার কাছে। মুখ্য ব্যয় পারলাম। তারপরে মুখ্য ব্যয় যেহেতু পারছেন, মুখ্য ব্যয়ের পাশাপাশি উৎপাদন ব্যয় সম্পর্কিত আরো অনেক ব্যয় আমরা শিখবো ইনশাল্লাহ আমাদের সি ইউনিটের কমপ্লিট কোর্সে। আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য যতগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য জাস্ট একটাই কোর্স, সি ইউনিট কমপ্লিট কোর্স। আপনার ঢাকা বলেন, জগন্নাথ বলেন, রাজশাহী বলেন, চট্টগ্রাম বলেন, গুচ্ছ বলেন, সব সমস্ত বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি ইনশাল্লাহ একটা কোর্সে হয়ে যাবে। আর এই কোর্সের প্রধান বৈশিষ্ট্য একটাই, সেটা হচ্ছে জাস্ট আপনি এতগুলো মানুষ যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা মানুষ যার যার জায়গাতে প্রত্যেকের সাবজেক্টে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা রাখেন, যোগ্যতা রাখেন স্টুডেন্টদেরকে পড়ানোর বিষয়ে। জাস্ট এই টিচারদের সাহচর্যে বা এই টিচারদের পাশে যদি আপনি থাকতে পারেন, এই টিচারদের কথাগুলো যদি জাস্ট মেনে শুনে চলতে পারেন, তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে পাশ নিয়ে চিন্তা করা লাগবে না। আমাদের ইংরেজির জন্য ভাই 3 জন টিচার আছে। মহসিন স্যার আছেন, আমাদের মোহাইমিনুল স্যার আছে। এই যে আজকে রাত 9টার সময় এই ভদ্রলোক নিয়ে আসতেছেন আপনাদের সি ইউনিটের কমার্সের বিগত বছরের প্রশ্নের সমাধানের ক্লাস। আমাদের মিনহাজ স্যার আছেন। এই 3 জন মিলে ইংরেজিতে যে এমসিকিউতে 5 পাইতে হয়, পাশ করার জন্য এই 3 জন ইনশাল্লাহ আপনাকে পাশ করানোর দায়িত্ব নেবেন। আর আমরা যারা আছি অ্যাকাউন্টিং পড়াবো, বাংলা পড়াবো, আমরা যারা ম্যানেজমেন্ট পড়াবো, মার্কেটিং বা ফিনান্স যারা পড়াবো, ইনশাল্লাহ সবাই মিলে চেষ্টা করব আপনার প্রস্তুতিটাকে পূর্ণাঙ্গ করে দেওয়ার জন্য। জাস্ট খুব বেশি না, মাত্র 4099 টাকা দিয়ে আপনি হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিন্টেড লেকচার শিট বা বই আপনি পেয়ে যাবেন। আপনি ওয়েবসাইটে হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। সর্বোপরি সবগুলো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একবারে ইনশাল্লাহ হয়ে যাবে। এই দেখেন, এই যে প্রিন্টেড লেকচার শিটগুলো, পাশাপাশি ইংরেজির জন্য আলাদা করে ভোকাবুলারি পড়ার বই, বাংলার জন্য বিরোচন অংশের বই, সব কিছু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। সো যারা ভর্তি হয়েছেন তাদেরকে আমরা কুরিয়ার করে পাঠানো শুরু করছি। আর যারা এখনো ভর্তি হন নাই, পরবর্তীতে এই বই বা শিট যদি শেষ হয়ে যায়, পরে কিন্তু আর পাবেন না। সো আফসোস করে লাভ হবে না, এখনই সময় একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আপনার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার, অন্যান্য কয়েকটা জায়গাতে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। বাট যদি আপনার টার্গেট হয় যে না, চান্স পাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইতে হবে, আর যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্ন আপনার থাকে, জাস্ট অভিজ্ঞ শিক্ষকদের কাছে আসেন। আমরা আপনাদেরকে হাসি তামাশার ছলে লেখাপড়াটা কিভাবে করতে হয় ইনশাল্লাহ করাই দিতে পারবো। আসেন খেয়াল করি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। একজন জিজ্ঞাসা করছেন, স্যার ক্লাস কতক্ষণ হবে? এখন বাজে হচ্ছে 8টা 13। আমি হচ্ছে সর্বোচ্চ ক্লাস নিব হচ্ছে 8টা 40 পর্যন্ত, এর বেশি নিব না, কারণ 9টার সময় আমাদের ইংরেজি টিচারের ক্লাস আছে। আমরা বেসিক আলোচনা করে ফেলছি, জাস্ট প্রশ্নগুলো সমাধান করতেছি। একটু মনোযোগ দিয়ে এই পার্টগুলো খেয়াল করেন। দেখেন পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4। এখানে আমাদের বের করতে বলা আছে আরো একটা মুখ্য ব্যয়। খেয়াল করেন, মুখ্য ব্যয় নির্ণয়ের জন্য কি কি বিষয় যোগ হবে, একটু তাড়াতাড়ি করব আমরা এবার প্রশ্ন। আমাদের কাঁচামালের ব্যয় আছে কত? 60,000 টাকা যোগ করব। প্রত্যক্ষ মজুরি 1,20,000 টাকা যোগ করব। পরোক্ষ মজুরি আমরা বিবেচনায় আনবো না, অন্যান্য প্রত্যক্ষ খরচ এইটা বিবেচনায় নিব। কত? 30,000 টাকা। তাহলে যোগ করে ফেলি, 60,000 1,20,000 কত হয়? 1,80,000। 1,80,000 আর 30, 1,80,000 আর 30 যোগ করলে হবে 2,10,000 টাকা। 2,10,000 এই যে বি নাম্বার অপশনে দেওয়া আছে। তাহলে কাঁচামাল, অন্যান্য প্রত্যক্ষ খরচ আর প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমরা পাচ্ছি মুখ্য ব্যয়। তারপরে আসেন পরবর্তী প্রশ্ন। ভর্তি হয়েছেন, বই পান নাই, অপেক্ষায় থাকেন ভাই, অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে, আমরা সিরিয়ালি সবাইকে পাঠানোর চেষ্টা করতেছি। ওকে, একটু ধরে ধরেন, ইনশাল্লাহ মূল ক্লাস শুরুর আগে সবকিছুই পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। 5 নাম্বার প্রশ্নে আমাদের বের করতে বলা আছে যে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত টাকা হবে। আমাদের ইউনিট প্রতি, একক প্রতি উৎপাদন ব্যয় কত? খেয়াল করেন প্রশ্নে কি কি আছে দেওয়া আছে। উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ,
আছে আমাদের সমাপনী মজুদ, আছে আমাদের হচ্ছে বিক্রয়। আমরা শুরুতে এখানে যেটা নির্ণয় করব সেইটা হচ্ছে উৎপাদিত একক। উৎপাদিত এককের পরিমাণ নির্ণয় করব। এইটা এখানে একটা সূত্র ব্যবহার করব আমরা, খেয়াল করেন। উৎপাদিত একক নির্ণয় করার জন্য আমাদের যেটা বিক্রয় একক দেওয়া আছে প্রশ্নে, তার সাথে আমরা সমাপনী মজুদের এককে যোগ দিয়ে দিব। সমাপনী মজুদটা হবে যোগ, আর এখান থেকে আমরা প্রারম্ভিক মজুদের এককে বিয়োগ করলে বা বাদ দিলেই পেয়ে যাব আমাদের উৎপাদিত এককের পরিমাণ। তাহলে উৎপাদিত একক নির্ণয়ের জন্য বিক্রয় একক, সমাপনী মজুদের একক যোগ, প্রারম্ভিকটা বিয়োগ হবে। খেয়াল করেন মনোযোগ দিয়ে, বিক্রয়ের একক কত? এই যে বিক্রয়ের একক 6200, 6200 যোগ সমাপনী আছে কত? 800 একক, সমাপনী হচ্ছে 800, বাদ যাবে প্রারম্ভিক, প্রারম্ভিক দেওয়া আছে হচ্ছে 1000। তাহলে 6200 এবং 800 মোট কত হয়? 7000। 7000 থেকে কত বাদ যাবে? 1000 বাদ যাবে। 7 থেকে 1 বাদ গেলে আসে কত? 6000 একক। তাহলে উৎপাদিত এককের পরিমাণ হচ্ছে 6000 একক। আর প্রশ্নে বলা আছে উৎপাদন ব্যয়ের পরিমাণ কত? 60,000 টাকা। এখানে দশমিকের পরে দুইটা শূন্য, দশমিকের পরে শূন্যের কোনো দাম নাই, তাহলে 60,000 টাকা হচ্ছে উৎপাদন ব্যয়। এই 60,000 টাকা কতগুলা পণ্যের? 6000 একক পণ্যের উৎপাদন ব্যয় 60,000। তাহলে যদি আমরা বের করতে চাই একক প্রতি উৎপাদন ব্যয়, খেয়াল করেন মনোযোগ দিয়ে, একক প্রতি উৎপাদন ব্যয় জাস্ট একটা ভাগ করব, অঙ্ক মিলে যাবে। একক প্রতি উৎপাদন ব্যয় বের করার জন্য মোট উৎপাদন ব্যয় 60,000 টাকা, ভাগ হবে হচ্ছে 6000 একক। 60,000কে 6000 দিয়ে ভাগ, তাইলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। জাস্ট শূন্যগুলো কাটাকাটি করে দিলেই হয়। উপর থেকে 0 3টা, নিচের থেকে 0 3টা, তাহলে উপরে থাকে 60 আর নিচে হচ্ছে 6। 6 দিয়ে 60কে কাটলে হচ্ছে 10 টাকা। তাহলে আমাদের একক প্রতি উৎপাদন ব্যয়ের পরিমাণ আসতেছে 10 টাকা। এইটা হচ্ছে কোশ্চেনের উত্তর। এরকমের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, গুচ্ছের পরীক্ষাতে আসছে, জাহাঙ্গীরনগরের পরীক্ষাতেও কিন্তু আসছে। জাস্ট এই সূত্র, এই নিয়মেই জাস্ট টাকার অ্যামাউন্টগুলো চেঞ্জ করে দেওয়া থাকবে। দেখি সবাই বুঝতে পারছি কিনা। উৎপাদিত এককের সূত্রটা সবাই একটু মনে রাখবো। উৎপাদিত এককের সূত্র যদি আপনি পারেন তাইলে আপনার জন্য অঙ্ক মেলায় ফেলাটা সহজ হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্নে দেখেন এখানে বের করতে বলা আছে, এখানে কারখানা উপরিব্যয় কত টাকা? কারখানার উপরিব্যয় নির্ণয় করতে হবে। কারখানার উপরিব্যয়, এই প্রশ্নে কি কি দেওয়া আছে দেখেন। বলা আছে প্রত্যক্ষ কাঁচামালের ব্যয় কত? 40,000 টাকা হচ্ছে কাঁচামালের ব্যয়। প্রত্যক্ষ মজুরির পরিমাণ বলা আছে হচ্ছে 32,000 টাকা। প্রশ্নে বিক্রয়ের উপরিব্যয় বলা আছে 12,000 এবং গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে রূপান্তর ব্যয়। রূপান্তর ব্যয়ের পরিমাণ হচ্ছে 80,000 টাকা। এখান থেকে আমরা কি বের করতে চাই? কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় বের করার জন্য এই অঙ্কে আমরা যদি জাস্ট রূপান্তর ব্যয়ের সূত্রটা প্রয়োগ করি তাইলে অঙ্ক মিলে যাবে। খেয়াল করেন, আমরা রূপান্তর ব্যয়ের ক্ষেত্রে যে দুটা বিষয়কে যোগ করি, রূপান্তর ব্যয়ের মধ্যে আমরা হচ্ছে প্রত্যক্ষ মজুরি আর হচ্ছে কারখানা উপরিব্যয়, প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরিব্যয়, এই দুইটা উপাদানের সমষ্টিকেই বলে হচ্ছে রূপান্তর ব্যয়। তাহলে রূপান্তর ব্যয়ে কি কি বিষয় আসে? রূপান্তর ব্যয়ে আসে হচ্ছে প্রত্যক্ষ মজুরি আর আসে কারখানা উপরিব্যয়। তো আমাদের প্রত্যক্ষ মজুরিতে বলাই আছে প্রত্যক্ষ মজুরি কত? 32,000 টাকা। দেওয়া নাই কোনটা? কারখানার উপরিব্যয়। বের করে ফেলেন। কিভাবে করবেন খেয়াল করেন। রূপান্তর ব্যয়ের পরিমাণ কত দেওয়া ছিল প্রশ্নে? 80,000 টাকা। 80,000 টাকা থেকে 32,000 টাকা বিয়োগ করলেই আপনি কারখানা উপরিব্যয় পেয়ে যাবেন। 80,000 থেকে বিয়োগ করবেন 32,000 টাকা। তাহলে দেখি কত আসে। এই হচ্ছে 8 আর 3 আর 1 4, মানে হচ্ছে 48,000 টাকা। কারখানা উপরিব্যয়ের পরিমাণ হবে 48,000 আছে। বি নাম্বার অপশন হচ্ছে সঠিক উত্তর। দেখি সবাই এই প্রশ্নটা বুঝতে পারছে কিনা। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসলে জাস্ট আপনাকে সূত্রগুলো মাথায় রাখলে উত্তর মেলানোটা সহজ। মনে রাখবেন, রূপান্তর ব্যয়ে কাঁচামাল আসে না। কাঁচামাল আসবে না, কি কি আসবে? প্রত্যক্ষ মজুরি আসবে, কারখানা উপরিব্যয় আসবে। প্রত্যক্ষ মজুরি দেওয়া,
তাহলে রূপান্তর ব্যয় থেকে প্রত্যক্ষ মজুরি বাদ দিলেই কারখানা উপরিব্যয় পাওয়া যাবে। যদি কারখানা উপরিব্যয় দেওয়া থাকতো, মজুরি না থাকলে আমরা সেম ভাবে বিয়োগ করে উত্তর পেয়ে যেতাম। আসেন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, পণ্যটির ক্রয় মূল্য কত এইটা নির্ণয় করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন 2022-23 সেশনের। এতক্ষণ যাবৎ যতগুলো প্রশ্ন সমাধান করছি এর মধ্যে এই 7 নাম্বার প্রশ্নটা কিছুটা ক্রিটিক্যাল, একটু জটিল প্রশ্ন। সবাই একটু দয়া করে মনোযোগ দিবেন, বা সম্ভব হলে আমি যখন বোর্ডে লিখি আমার সাথে সাথে লেখেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। দেখেন প্রশ্নে একটা দ্রব্যের বিক্রয় মূল্য বলা আছে 5,500 টাকা। এখানে মুখ্য ব্যয়ের পরিমাণটা হবে মোট ব্যয় এর 70%, আর ক্রয় মূল্যের পরিমাণটা হচ্ছে মুখ্য ব্যয়ের কত? মুখ্য ব্যয়ের কত? 70%। মুখ্য ব্যয় হচ্ছে মোট ব্যয়ের 70%, আর ক্রয় মূল্য হচ্ছে আবার ওই মুখ্য ব্যয়ের 70%। আর লাভের হার বলা আছে মোট ব্যয়ের কত? 10%। অর্থাৎ আমাদের যত টাকা মোট ব্যয় তার উপরে লাভের পরিমাণ কত? লাভের পরিমাণ হচ্ছে কত? লাভের পরিমাণ হচ্ছে 10%। অর্থাৎ 10 টাকা হচ্ছে লাভ, পার্সেন্টেজ মানে তো 100। তাহলে ধরে নেই আমাদের মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে 100 টাকা। 100 টাকা যদি মোট ব্যয় হয় এর 10%, অর্থাৎ 10 টাকা হচ্ছে কি লাভের পরিমাণ। তাহলে মোট ব্যয় 100 আর লাভের পরিমাণ 10। মোট ব্যয় আর লাভ দুইটা যোগ করলে আপনি জানেন বিক্রয় মূল্য আসে। তাহলে বিক্রয় মূল্যের পরিমাণ কত হবে? 110 টাকা। দেখেন স্যার এই বিষয়টা আপনার মাথায় ঢুকছে কিনা, বুঝতে পারছেন কিনা। আমরা কোনো সূত্রে যাব না, কোনো কিছু মুখস্থ করব না, জাস্ট ঐকিক নিয়ম অনুযায়ী প্রশ্ন সমাধান করব। লাভের হার কিসের উপর? মোট ব্যয়ের 10%। তাহলে মোট ব্যয় 100, লাভ হচ্ছে 10, মোট ব্যয় আর লাভ যোগ করলে বিক্রয় মূল্য 110 টাকা। এবার এখান থেকে আমরা যেই উপাদানটা সবার প্রথমে খুঁজে বের করব সেটা হচ্ছে আমাদের মোট ব্যয়ের পরিমাণ কত টাকা হয়। মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য প্রশ্নে বিক্রয় মূল্য আছে কত? 5,500, আর বিক্রয় মূল্যের মান আমরা এখানে বের করছি। বিক্রয় মূল্যের মান কত? 110। তাহলে বিক্রয় মূল্য 5,500, বিক্রয়ের মূল্য 5,500, এটা হচ্ছে টাকার পরিমাণে। বিক্রয় মূল্যের মান 110। আমরা বিক্রয় মূল্যকে বিক্রয় মূল্য দিয়েই ভাগ করতেছি, বিক্রয় মূল্যের টাকাকে বিক্রয় মূল্যের মান দিয়ে ভাগ। আর মোট ব্যয় নির্ণয় করার জন্য মোট ব্যয়ের মান কত? 100। 100 দ্বারা গুণ দিব, তাইলে চলে আসবে এখানে মোট ব্যয়ের পরিমাণ। এই জায়গাটা একটু ঝামেলাপূর্ণ, সবাই দেখেন বুঝতে পারছেন কিনা। আমি আরেকবার বলে দিচ্ছি, লাভের হার মোট ব্যয়ের 10%। তাহলে মোট ব্যয়টা হবে 100, লাভের পরিমাণ হচ্ছে 10, যোগ করলে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের টাকাকে বিক্রয় মূল্যের মান দিয়ে ভাগ। মোট ব্যয় নির্ণয় করতে চান তাই 100 দিয়ে গুণ দিবেন, লাভ নির্ণয় করতে চাইলে 10 দিয়ে গুণ দিতাম। আসেন এবার এখান থেকে সমাধান করি আমরা। 110-এর একটা শূন্য কেটে দিলাম, আর উপরে 5,500-র একটা শূন্য কেটে দিলাম। 11 দিয়ে 55-কে কাটলে কত আসে? 5 11 55, আর শূন্য কেটে উপরে দিলাম, তাহলে কত হইল? 50। 110 দিয়ে 5,500-কে কাটলে পাই আমরা 50। সো এবার 50 আর 100-কে আমরা গুণ দিব। 5 1 5, 50-এর শূন্য একটা, 100-র শূন্য দুইটা, তার মানে হচ্ছে 3টা শূন্য বসাবো। 5-এর পরে 3 শূন্য, অর্থাৎ পেয়ে গেলাম 5,000 টাকা। 5,000 টাকা কি বের করলাম? মোট ব্যয়। অঙ্কের প্রথম ঝামেলা শেষ, মোট ব্যয় বের করা হয়ে গেছে। মোট ব্যয় বের করছি। এবার আমরা নির্ণয় করতে পারবো এই যে মোট ব্যয় এর 70% হবে কি? মুখ্য ব্যয়। আসেন একটা একটা করে নির্ণয় করি। নির্ণয় করে ফেলি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় হবে কত? মুখ্য ব্যয় হবে হচ্ছে মোট ব্যয়ে যত টাকা তার কত? 70%। তাহলে আমরা মান বসাই। মোট ব্যয়ের মান আমরা পাইছি 5,000 ইন্টু 70%। পার্সেন্টেজ মানে কি? 100 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ। 70% মানে হচ্ছে 70 ডিভাইডেড বাই হচ্ছে 100। ভগ্নাংশ আকারে লিখলে কাটাকাটি করতে সুবিধা, অঙ্ক মেলাইতে সুবিধা। দেখেন এখান থেকে আমরা
100-র 2টা শূন্য আর 5000-এর 2টা শূন্য কেটে দিলাম, তাহলে কি কি থাকতেছে অবশিষ্ট? 50 আর হচ্ছে 70। জাস্ট আমরা পূর্ণ সংখ্যা 5 আর 7কে গুণ দিব আর শূন্য 2টা সামনে বসায় দিব। 5 আর 7 কত হয়? 5 সাথে হচ্ছে 35, সামনে শূন্য বসাবেন 2টা, 3500। কিসের পরিমাণ পেলাম? এটা মুখ্য ব্যয়ের পরিমাণ। এবার লাস্ট কথা হচ্ছে ক্রয় মূল্য বের করা লাগবে, যেটা প্রশ্নের উত্তর। দেখেন ক্রয় মূল্য কি বলছে? ক্রয় মূল্য হবে হচ্ছে মুখ্য ব্যয় এর কত? মুখ্য ব্যয় এর আবার 70%। তাহলে মুখ্য ব্যয় বের করছিলাম 3500, লিখে ফেলি মুখ্য ব্যয় 3500 ইন্টু 70% মানে 70 ডিভাইডেড বাই হচ্ছে 100। দেখি এবার যোগ বিয়োগ করে কাটাকাটি করে কিভাবে উত্তর মেলানো যায়। আমরা 100-র 2টা শূন্য আর 3500-র 2টা শূন্য কেটে দিলাম, তাহলে অবশিষ্ট থাকলো আমাদের 35 আর হচ্ছে 70। 35 কে গুণ দিবেন কত দিয়ে? 35 কে গুণ দিবেন 70 দিয়ে। এটা খুব সহজেই আপনি করতে পারেন। এই যে একটা শূন্য যেটা আছে, শূন্যটা বাদ দিয়ে সিম্পল 35কে আপনি 7 দিয়ে গুণ দেন। 5 সাথে 35-এর 5, হাতে রইল 3, 3 সাথে 21, 21 আর 3-এ কত হয়? 24। আর এই যে শূন্যটা রাখছিলাম পাশে বসাই দিলাম, কত হইল? 2450। তাহলে 35কে 7 দিয়ে গুণ আর এক্সট্রা শূন্য সামনে বসাই দিলে উত্তর আসতেছে ক্রয় মূল্যের 2450 টাকা। 2450 আছে হচ্ছে সি নাম্বার অপশনে। স্যার এই অঙ্কটা আপনাকে প্রথমে মোট ব্যয় বিক্রয় মূল্য এইটা বুঝতে হবে, আপনাকে মোট ব্যয় বের করতে পারতে হবে, তারপরে মুখ্য ব্যয় বের করতে পারতে হবে, তারপরে ক্রয় মূল্য বের করতে পারতে হবে। 3টা ক্যালকুলেশন করলে উত্তর আসবে। পরীক্ষার হলে এই অঙ্কটা মিনিমাম আপনার 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, বাট এইটা কমায় নিয়ে আসা সম্ভব যদি আপনি ক্যালকুলেশন দ্রুত করতে পারেন। এই সেম অঙ্কটাই আপনি যদি 2বার 3বার খাতায় লিখে প্র্যাকটিস করেন তাহলে আপনার সময়টা কমে আসবে। কাটাকাটিগুলো আপনি দ্রুত যদি করতে পারেন তাড়াতাড়ি উত্তর বের করা সম্ভব। আশা করি কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার। সবাই এই প্রশ্নটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু কমেন্ট করে লিখে জানায়েন। বেশ কঠিন একটা প্রশ্ন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2022-23 সেশনে আসা প্রশ্ন। এই টাইপের প্রশ্ন যদি আপনার পরীক্ষায় আসে যাতে আপনি অ্যান্সার করতে পারেন। দেখেন নিয়মটা মাথায় ঢুকছে কিনা। ভাই এইটা ম্যাথ না কি? ভাই এটা শুধু ম্যাথ না, এটা তো একটা ট্রেলার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এর চাইতেও জটিল জটিল ম্যাথ মাঝে মধ্যে পরীক্ষাতে দিয়ে দেয়। কঠিন প্রশ্ন স্যার, এমসিকিউতে প্রশ্ন আসবে 12টা, রিটেনের প্রশ্ন দিবে হচ্ছে 8টা, অ্যাকাউন্টিং এর 20টা প্রশ্নের 20টাই আপনি পরীক্ষার হলে পারবেন। এইটা আশা করাটা একটু বেশি হয়ে গেল না? স্যার সব তো পারার দরকার নাই, 20টা কোশ্চেনের মধ্যে যদি আপনি 17টা বা 18টা কোশ্চেন অ্যান্সার করতে পারেন তাইলে আলহামদুলিল্লাহ বলা উচিত। এই রকমের 2-1টা ভেজাল মার্কা প্রশ্ন একটু বেশি যোগ বিয়োগ করা লাগে, মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। আর এগুলো পরীক্ষার হলে অ্যান্সার না করাটাই ভালো। যদি হাতে সময় থাকে অ্যান্সার করবেন, সময় না থাকলে এগুলো অ্যাভয়েড করাই ভালো। বাট এগুলো শিখে রাখতে হবে, শিখে রাখবেন, দ্রুত প্র্যাকটিস করতে পারলে আপনি আশা করি মিলাইতে পারবেন। ওকে, ক্লিয়ার সবার কাছে? ভাই এত টাইম লাগলে কেমনে অ্যান্সার করব? ভাই আপনি শিখছেন, এবার সেম অঙ্কটা আপনি 3বার করেন, সেম অঙ্কটা ক্লাস শেষে আপনি 3বার করেন। দেখেন প্রথমবারে যে সময় লাগবে 3 নাম্বার বারে গিয়ে আপনার সময় কিছুটা কমে আসবে। প্র্যাকটিস করা লাগবে না স্যার, একবার পড়লেই পারবেন। অত সহজ মনে করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় কি আপনার মামুর বাড়ি? এমনি চান্স হয়ে যাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মানুষ সারা দিন রাত পড়ে। কি পড়ে ভাই? সারা দিন রাত এই জিনিসগুলাই পড়ে, বারবার করে প্র্যাকটিস করে, অঙ্ক পারে, তারপরেও করে যাতে দ্রুত যেন করতে পারে। আশা করি ক্লিয়ার। ওকে, আসেন পরবর্তী প্রশ্ন দেখি। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন, ঢাবির 25-26 গত বছরের প্রশ্ন। দেখেন উৎপাদন ব্যয় টপিক থেকে আসা। কি কি দেওয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, বলা আছে উৎপাদিত পণ্যের ব্যয়, আর বলা আছে কি সমাপনী মজুদ পণ্যের পরিমাণ দেওয়া। কিসের পরিমাণ বের করতে হবে? প্রারম্ভিক মজুদ পণ্য, একদম শুরুতে যেটা, প্রারম্ভিকটা দেওয়া নাই,
প্রারম্ভিক মজুদ পণ্যটা বের করা লাগবে। স্যার প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে আমরা হচ্ছে এই উৎপাদিত পণ্যের ব্যয়টাকে কি করি, আমরা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়টাকে যোগ করি। আমরা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বাদ দেই, বিক্রিত পণ্যের ব্যয় আসে। এখানে উল্টা নিয়মে অঙ্কটা সমাধান করা লাগবে। এখানে যা যা যোগ করবেন আপনি খেয়াল করে দেখেন, প্রশ্নের মধ্যে আপনার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত, ৭৫,০০০ টাকা, আর সমাপনী মজুদ পণ্য আছে কত, ১২,০০০ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় ৭৫,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ১২,০০০ টাকা। এই দুইটাকে আমরা যোগ করে দিব। ৭৫ আর ১২ যোগ করলে কত আসে, আসবে হচ্ছে ৮৭,০০০ টাকা। কি কি যোগ করছি, বিক্রিত পণ্যের ব্যয় আর কি সমাপনী মজুদ পণ্য। বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ পণ্য যোগ করলে যেটা আসে সেটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এটা মনে রাখাটা জরুরি কিছু না, আমি বুঝার জন্য লিখে রাখলাম। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে এবার শুধু বিয়োগ করবেন। কাকে বাদ দিবেন, এই যে উৎপাদিত পণ্যের ব্যয় ৪৫,০০০ টাকা, উৎপাদিত পণ্যের ব্যয়কে বিয়োগ করলে আপনি পেয়ে যাবেন আপনার প্রারম্ভিক মজুদ পণ্য। দেখেন তো বিয়োগটা করে উত্তর কত হয়, উত্তর মিলে কিনা ট্রাই করে দেখেন। ৮৭,০০০ থেকে ৪৫,০০০ বিয়োগ করা লাগবে। ৫ আছে, ৭ হবে কত হইলে ২, হাতে কিছু আছে, হাতে তো কিছু নাই। ৪ আছে, ৮ হবে কত হইলে ৪, ৪২,০০০ টাকা। কিসের পরিমাণ, প্রারম্ভিক মজুদের পরিমাণ দেওয়া আছে এ নাম্বার অপশনে। এ নাম্বার অপশনে প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ দেওয়া। তাহলে আমরা কি কি যোগ করলাম, বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ পণ্য। উৎপাদিত পণ্যের ব্যয়কে বাদ দিয়ে পেয়ে গেছি প্রারম্ভিক মজুদ পণ্যের পরিমাণ। দুইটা যোগ একটা বিয়োগ, অঙ্কের সমাধান হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? এটা বেশ সহজ একটা প্রশ্ন ছিল, বাট ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছরই আরো একটা প্রশ্ন আসছে উৎপাদন ব্যয় থেকে। উৎপাদন ব্যয় থেকে গত বছর এমসিকিউতে দুইটা প্রশ্ন ছিল। প্রথমটা সোজা, তার মানে পরেরটা কি হবে, ডেফিনেটলি কঠিন হবে, একটু বড় হবে। দেখেন এখানে বের করতে বলছে মোট ব্যয় কত, মোট ব্যয় নির্ণয় করতে হবে। আসেন আমার সাথে সাথে অঙ্কটা সমাধান করা খেয়াল করেন। মোট ব্যয় নির্ণয়ের জন্য বিক্রয় আপাতত দরকার নাই, আমরা কাঁচামাল দিয়ে অঙ্ক শুরু করি। আমাদের প্রশ্নে প্রত্যক্ষ কাঁচামাল এর পরিমাণ দেখেন তো আছে কত, কাঁচামাল হচ্ছে ১,৫০,০০০ টাকা। কাঁচামালের সাথে আপনি যোগ করে দিবেন প্রত্যক্ষ মজুরির পরিমাণ। প্রত্যক্ষ মজুরির পরিমাণ আছে হচ্ছে ৫০,০০০ টাকা। কাঁচামাল আর মজুরি যোগ করে আপনি যেটা পান সেটার নাম মুখ্য ব্যয়। দেখেন ২,০০,০০০ টাকা হবে হচ্ছে অ্যামাউন্ট, কি বের করলাম, মুখ্য ব্যয়। তারপর মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হয় কারখানা উপরিব্যয়। প্রশ্নে কারখানা উপরিব্যয়ের ক্ষেত্রে দেখেন একটা পার্সেন্টেজ বলে দেওয়া আছে। এই পার্সেন্টেজের বিষয়টা মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। কারখানা উপরিব্যয় বলা আছে প্রত্যক্ষ মজুরি এর কত, 10%। তাহলে এইটা একটু এই পাশে করে নেই। প্রত্যক্ষ মজুরি কত, ৫০,০০০, এর হচ্ছে 10%। 10% মানে ১০ ডিভাইডেড বাই ১০০। ১০০-র শূন্য দুইটা, ৫০,০০০-এর শূন্য দুইটা কেটে দিলাম। তাহলে ৫০০ আর হচ্ছে ১০, তাহলে ৫ একে ৫, ৫-এর পরে একটা দুইটা তিনটা শূন্য, ৫-এর পরে তিনটা শূন্য, ৫-এর পরে তিনটা শূন্য মানে হচ্ছে ৫,০০০ টাকা। কারখানা উপরিব্যয়ের পরিমাণ ৫,০০০ টাকা। যোগ করেন, যোগফল কত হয়, ২,০৫,০০০। কিসের পরিমাণ পেলাম এটা, এটা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। কারখানা উপরিব্যয় যোগ করে আমরা পেয়ে গেছি উৎপাদন ব্যয়। এবার দুইটা বিষয় যোগ হবে, তাইলে অঙ্ক শেষ। কি কি বিষয় যোগ হবে, প্রশাসনিক খরচ যোগ হবে আর হচ্ছে বিক্রয়ের খরচ যোগ হবে। লিখে রাখি, প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ যোগ করব আর হচ্ছে বিক্রয় খরচ যোগ করব। এখানেও পার্সেন্টেজের প্রকারভেদ আছে। দেখেন পার্সেন্টেজ, প্রশাসনিক খরচ হচ্ছে বিক্রয়ের ৫%, আর বিক্রয় খরচ হচ্ছে বিক্রয়ের 10%। এই যে বিক্রয় ৫,০০,০০০ টাকা প্রশ্নের শুরুতে দেওয়া, এই বিক্রয়ের ৫% হবে প্রশাসনিক, বিক্রয়ের 10% হবে হচ্ছে বিক্রয়ের খরচ। আসেন খুঁজে বের করি একটা একটা করে। প্রশাসনিক খরচ, প্রশাসনিক খরচ কত, বিক্রয়ের ৫%। একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, বিক্রয়ের পরিমাণ হচ্ছে ৫,০০,০০০, এর বের করতে হবে ৫%।
5% মানে 5/100। যখনই পার্সেন্টেজ পাবেন তখনই ওই সংখ্যাটা লিখে নিচে 100 বসাই দিবেন। তারপরে হচ্ছে কাটাকাটি, একটা শূন্য দুইটা শূন্য, একটা শূন্য দুইটা শূন্য, শেষ। শূন্য জীবিত আছে একটা দুইটা তিনটা, 5 আর 5 গুণ দেন, 5 5 25, 25-এর সামনে হচ্ছে শূন্য তিনটা, 25-এর সামনে 3 শূন্য মানে 25,000, 5%-এ হচ্ছে 25,000। তারপরে বিক্রয়ের খরচ, বিক্রয়ের হচ্ছে 10%। এই যে বিক্রয়ের খরচ বের করব, এইটা হচ্ছে বিক্রয় যে 5 লক্ষ ছিল তার 10%, 10% মানে 10/100, 100-র শূন্য দুইটা, 5 লক্ষের শূন্য দুইটা, কাটাকাটি শেষ। 5 একে 5, শূন্য একটা দুইটা তিনটা, একটা চারটা, তাহলে 5 লিখে সামনে শূন্য হচ্ছে কয়টা, চারটা, মানে হচ্ছে 50,000 টাকা। বা এটা না লিখেও করতে পারতাম। দেখেন 5%-এ যদি 25,000 হয়, 10%-এ তো ডাবলই হবে, 50,000 টাকা। তাহলে আমরা দুইটা মান পাইছি, প্রশাসনিক খরচ আর বিক্রয়ের খরচ। এবার এই সব যোগ করব। কি কি বিষয় যোগ করতেছি, 2,05,000 আর 25,000, 2,30,000, 2,30,000 আর 50-এ কত হয়, 2,80,000 টাকা। এই 2,80,000 টাকা হচ্ছে মোট ব্যয়। কোথায় আছে, অপশন নাম্বার ডি, 2,80,000 টাকা। প্রশ্ন করতে পারেন, স্যার পরীক্ষার হলে কি এত কিছু আমাদের লিখতে হবে? স্যার পরীক্ষার হলে এই যে আমি নামগুলো লিখছি এটা তো আপনার লেখার দরকার নাই। পরীক্ষার হলে শুধু আপনি অ্যামাউন্টগুলো লিখে একটু যোগ বিয়োগ করবেন, রাফ আকারে লিখবেন। স্যার রাফ কোথায় করব, আপনাকে এমসিকিউর যে প্রশ্নটা দেওয়া হবে ওই প্রশ্নের একদম লাস্টের পৃষ্ঠায় অর্ধেক পৃষ্ঠা জায়গা ফাঁকা দেওয়া আছে, যেখানে রাফ করার জন্য জায়গা দেওয়া থাকে। যেখানে রাফ করার জায়গা সেখানে রাফ আকারে লিখে আপনি উত্তর বের করে ফেলবেন। 2,80,000 টাকা। জাস্ট এখানে নিয়মটা যদি আপনি বুঝে থাকেন, পার্সেন্টেজের ক্যালকুলেশন যদি তাড়াতাড়ি করে করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুতই আশা করি অঙ্ক মেলায় ফেলতে পারবেন। প্রথম প্রশ্নটা এই যে এইটা, যেটা আমরা একটু আগে করলাম, এইটা একটু সহজ, জাস্ট দুইটা যোগ একটা বিয়োগ করলে। আর এইখানে আবার অনেকগুলো যোগ বিয়োগ করা লাগবে। আর এই যোগ বিয়োগ দ্রুত পারার বুদ্ধি একটাই, আমি যেরকম লিখে লিখে করতেছি আপনারাও খাতায় লিখে লিখে করবেন। অ্যাকাউন্টিং এর জন্য জাস্ট একটা নোট খাতা রাখবেন, টপিক ওয়াইজ প্রশ্নগুলোকে আপনি খাতায় লিখে বারবার করে প্র্যাকটিস করবেন। একই অঙ্ক বারবার লিখবেন, তাহলে সূত্র আয়ত্তে চলে আসবে, ক্যালকুলেশন দ্রুত করতে পারবেন। আসেন পরবর্তী প্রশ্নে যাই। নিচের কোন খরচটিকে প্রশাসনিক উপরিব্যয় হিসেবে বিবেচনা করা হবে না? প্রশাসনিক উপরিব্যয় যেটা হবে না, প্রশাসনিক উপরিব্যয় মানে কি, যেটা আমাদের অফিসের ব্যয়। খেয়াল করেন অফিসের ব্যয় কি কি, অফিসের সরঞ্জাম, অফিসের কর্মকর্তা, আপ্যায়ন। আপ্যায়ন কোথায় করে, অফিসে, চা নাস্তা সিঙ্গারা খাওয়ায়, তাহলে এগুলো হচ্ছে অফিসের ব্যয়। তাহলে কোনটা প্রশাসনিক উপরিব্যয় নয়, সুপারভাইজারের বেতন। সুপারভাইজার কোথায় থাকে, সুপারভাইজার থাকে হচ্ছে কারখানায়। তাহলে মনে রাখবো সুপারভাইজারের বেতন এটা হচ্ছে কারখানার উপরিব্যয়, এটা কারখানার উপরিব্যয় হিসেবে বিবেচিত হবে। বুঝছি। তারপর পরবর্তী প্রশ্ন নাম্বার 11, নিচের কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? রূপান্তর ব্যয়ের অংশ দুইটা, একটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি, আরেকটা কি, আরেকটা হচ্ছে কারখানার উপরিব্যয়। যেটা অংশ নয় সেটা হচ্ছে কি, প্রত্যক্ষ কাঁচামাল। কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়। খেয়াল করবেন প্রত্যক্ষ মজুরি বলে দেওয়া আছে, দেওয়া আছে পরোক্ষ কাঁচামাল আর দেওয়া আছে পরোক্ষ মজুরি। এখানে কনফিউশনে পড়া যাবে না। পরোক্ষ মজুরি, পরোক্ষ কাঁচামাল ক্লাসের শুরুতে পড়ছিলাম। সকল পরোক্ষ খরচের সমষ্টিকে বলে হচ্ছে কারখানার উপরিব্যয়। তাহলে পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, যেহেতু পরোক্ষ নামটা দেওয়া আছে, সকল পরোক্ষ খরচের সমষ্টিকে কারখানা উপরিব্যয় বলা হবে। প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়। আসেন পরবর্তী প্রশ্নে যাই। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে অলরেডি চলে আসছি, আর আমরা এই কোশ্চেনটা শেষ করে, এই 12 নাম্বার কোশ্চেনটা করে আমরা ক্লাসটা শেষ করব। আমি চেষ্টা করছি উৎপাদন ব্যয় থেকে মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ অঙ্ক যেগুলো আসে প্রায় পরীক্ষায় সেগুলো সমাধান করালাম, আর হচ্ছে
কিছু এমসিকিউ করলাম যেগুলো আমাদের মোটামুটি প্রায়শই পরীক্ষাতে আসতে দেখা যায়। এখান থেকে এমসিকিউ আসতে পারে, অঙ্ক আসার পসিবিলিটি বেশি। গত বছর 2টা অঙ্ক আসছে, আপনাদের সময়ও আসবে আশা করি। আসেন এই অঙ্কটা করে আমরা ক্লাস শেষ করি। কোশ্চেন নাম্বার 12 নাম্বার প্রশ্নে বলছে 10 ইউনিটের উৎপাদন ব্যয় কত? 200 টাকা। 10 ইউনিটের উৎপাদন ব্যয় কত? 200 টাকা। তাহলে 10 ইউনিটের উৎপাদন ব্যয় যদি 200 টাকা হয়, শুরুতেই আপনি বের করে নেন প্রতি ইউনিটের উৎপাদন ব্যয়। প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় 10 ইউনিটের ব্যয় কত ছিল? 200। আমরা বের করব প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কিভাবে? 200কে জাস্ট 10 দিয়ে ভাগ, 200-রে 10 দিয়ে কাটলে কত থাকে? 20 টাকা। তাহলে আমাদের প্রতি ইউনিট এর উৎপাদন ব্যয় কত? 10 টাকা। বের করতে হবে আমাদের যে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য কত টাকা হলে বিক্রয় মূল্যের উপর মুনাফা 20% হবে। এখানে মুনাফাটা কিসের উপর স্যার? মুনাফাটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর। মুনাফা কিসের উপর? বিক্রয় মূল্যের উপর মুনাফা কত? 20%। মনে রাখবো, যার উপর মুনাফা দেওয়া থাকবে, এখানে বিক্রয় মূল্যের উপর দেওয়া আছে, তাহলে আমরা বিক্রয় মূল্যকে ধরবো হচ্ছে 100। যে মূল্যের উপর মুনাফা দেওয়া থাকবে সেই মূল্যকে 100 ধরবেন। মোট ব্যয়ের উপর মুনাফা থাকলে মোট ব্যয়কে 100, বিক্রয় মূল্যের উপর মুনাফা থাকলে বিক্রয় মূল্যকে 100, বিক্রয় মূল্য 100। আর এখানে মুনাফার পরিমাণ বা লাভের পরিমাণ কত? 20%। স্যার 100 কেন ধরছি? এই যে পার্সেন্টেজের জন্য আমরা 100 ধরে নিছি। তাহলে প্রতি 100 টাকায় আমাদের লাভ হচ্ছে কত? 20 টাকা। তাহলে মুনাফার পরিমাণ হচ্ছে 20। এবার একটু থেমে চিন্তা করবেন আপনি, বিক্রয় মূল্যের সাথে মুনাফা কি যোগ হয় না বিয়োগ হয়? আমরা মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করি, কিন্তু বিক্রয় মূল্য থেকে মুনাফাকে কি করি? বাদ দেই। বিক্রয় মূল্য থেকে মুনাফাকে বাদ দিলে আপনি পেয়ে যাবেন আপনার মোট ব্যয়ের পরিমাণ, অথবা এই প্রশ্নে যেহেতু উৎপাদন ব্যয় বলা আছে, এটাকে আপনি উৎপাদন ব্যয়ও বলতে পারেন। 100 থেকে 20 বাদ দিলে কত? 80। দেখেন এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা? অনেকে এখানে এই যে পার্সেন্টেজের অঙ্ক, বিভিন্ন রকমের হিসাব নিকাশ আপনি শিখেন, বিক্রয় মূল্যের উপর মুনাফা এত হইলে উৎপাদন ব্যয়ের উপর মুনাফা এত %। স্যার এত মুখস্থ করার টাইম আছে? ঐকিক নিয়ম ফলো করবেন, দুনিয়ার সমস্ত অঙ্ক মিলে যাবে। জাস্ট একটা কথা, যেই মূল্যের উপর মুনাফা সেই মূল্য 100, মোট ব্যয়ের উপর মুনাফা মোট ব্যয় 100, বিক্রয় মূল্যের উপর মুনাফা বিক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ আর মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ। তাহলে আমরা পাইছি আমাদের মোট ব্যয় বা উৎপাদন ব্যয় কত? 80। এটা হচ্ছে মান। আর টাকার অ্যামাউন্টে কত? টাকার অ্যামাউন্টটা হচ্ছে 20 টাকা। কিসের পরিমাণ নির্ণয় করতে চাই? প্রতি ইউনিটের বিক্রয় মূল্য। সমাধানটা হচ্ছে এই যে বিক্রয় মূল্য সমান টাকার অ্যামাউন্ট কত ছিল? 20। এটাকে ভাগ করব কত দিয়ে? এই যে উৎপাদন ব্যয় কত? 80। এই 80 দিয়ে করব হচ্ছে ভাগ। নির্ণয় করতে চাই বিক্রয় মূল্যের পরিমাণ, তাই এটাকে আমরা 100 দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে আমাদের বিক্রয় মূল্যের পরিমাণটা চলে আসবে। দেখি সবার কাছে ক্লিয়ার কিনা এটা? উৎপাদন ব্যয়ের টাকা, উৎপাদন ব্যয়ের মান দিয়ে ভাগ। বিক্রয় মূল্য চাইছে 100 দিয়ে গুণ দিছি, লাভ চাইলে আমরা 20 দিয়ে গুণ দিতাম। কাটাকাটি করবেন, উত্তর চলে আসবে। 20 দিয়ে 80-রে কাটলে কতবার যায়? 4 বার, উপরে 1। 4 দিয়ে 100-রে কাটলে কত হয়? 25। তাহলে 25 একে 25 টাকা। তার মানে প্রতি ইউনিট এর